আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি আমি খায়রুল বাশার। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। ঢাকায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের প্রত্যয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব, শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ ও নিরাপত্তা। এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে কৌশলগত সঙ্গী হিসেবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বার্তা দিয়েছে ঢাকা আঙ্কারা। বাংলাদেশের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, অবকাঠামোর মতো খাতে বিনিয়োগ বাড়াতে তুরস্ককে প্রস্তাব দিয়েছে ঢাকা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন নিতে আলোচনার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। 3 দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা। খলিলুর রহমান জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে তুরস্ককে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও করতে চায় বাংলাদেশ। We also shed light on the possibility to sign a free trade agreement with Turkey, taking advantage of Bangladesh's current political stability, business-friendly environment and growing domestic market. We pointed out the possible sectors for investment by Turkey, such as textiles and apparels, defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies and civil aviation. We are here ready, extending our hands, and I know you are ready too, so there is no reason why we should not have very rapid actions to take our relationship to a very different heights in the future. তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর প্রত্যাশা জানান। নতুন সহযোগিতার ক্ষেত্র বাড়িয়ে সম্পর্ক আরও গভীর করার বার্তা দেন তিনি। Olmalıdır. Bu kapsamda İsrail'in Lübnan'daki işgalinin ve saldırıların kesin olarak sona erdirilmesi ve এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ককে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ঢাকা। জবাবে হাকান ফিদান জানান, মানবিক এই সংকটের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। লুথরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাবের আনুষ্ঠানিক অনুলিপি ঢাকায় পাঠানো হয়েছে। অনুলিপিতে বলা হয়, 2026 সালের 3রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিধানসভার অধিবেশনে স্পিকার রথীন্দ্রনাথ বসু তার শোক বার্তায় প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্পিকার বলেন, 1946 সালে জন্ম নেয়া এই রাজনীতিক বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2025 সালে 30 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে বুধবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজন মারা গেছেন। 44 বছর বয়সী ওই ব্যক্তির নাম মোহাম্মদ নুরুল আমিন। বৃহস্পতিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। হাইকমিশন জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত দুটি বাংলাদেশি পরিবার চিকিৎসার জন্য দিল্লিতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিল। নিহত নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। গত বুধবার দিল্লির দক্ষিণাঞ্চলে মালভিয়া নগরের একটি ভবনে আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমিতে যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে তীব্র গরম ও তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। নাইজার ও আলজেরিয়ার মধ্যে প্রধান সীমান্ত পারাপারকে কেন্দ্র আশমাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমিতে আটকা পড়েছিলেন তারা। নাইজারের আগাদেশ প্রদেশের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, নিহতরা মালিতে ধর্মীয় উৎসব শেষে ট্রাকে বাড়ি ফিরছিলেন। পথে মরুভূমির বৈরী আবহাওয়ায় ট্রাকটি বিকল হয়ে যায়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে ইউএসএ সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরের আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দলের প্রাইমারি নির্বাচনকে ঘিরে তৎপরতা এখন তুঙ্গে। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানিয়েছেন স্যাম ব্রিয়া। ট্রাম্প প্রশাসনের ইরান নীতি, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কঠোর অভিবাসন নীতি সহ নানা ইস্যুতে ডেমোক্রেটরা নির্বাচনী মাঠে আগ্রাসী অবস্থানে রয়েছে। এই রাজনৈতিক উত্তাপে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন স্থানীয় নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণ এখন লক্ষণীয়। ডেমোক্রেট ও দূষিত মেরিল্যান্ড স্টেটের মন্টগোমারি কাউন্টিতে এবার দুজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হয়েছেন। সম্প্রতি মেরিল্যান্ডের গ্যাটিসবার্গে অনুষ্ঠিত হয় একটি বিশেষ মিট অ্যান্ড গ্রিট। মার্কিন কংগ্রেসম্যান এপ্রিল ম্যাককেইন ডিলানির সঙ্গে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে ডেমোক্রেট কমিটি পার্সন পদপ্রার্থী হাসান চৌধুরী এবং কমিটি অ্যাটলাস পদপ্রার্থী রিদওয়ান চৌধুরীর আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। আমরা চাই যে বাংলাদেশিরা মূলধারাতে আরও এগিয়ে যায়। ঠিক এই কারণেই আমি এবার রান করছি মন্টগোমারি কাউন্টি ডেমোক্রেটিক সেন্ট্রাল কমিটিতে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও অন্য পজিশনগুলোতে রান করবো, আমরা সেই আশা করছি। So many donors from across the world, and our campaign base includes people who are Bangladeshi, West Bengali, Pakistani, Afghan, Turkish, West African, East African. We're uniting the whole world in this campaign to take back our county from corrupt government. কংগ্রেসম্যান ডিলানি অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন এবং দুই বাংলাদেশি প্রার্থীর প্রতি তার ব্যক্তিগত সমর্থনের কথা জানান। It is really impacting our government workers, our agencies, our democracy, and sadly, our immigrant communities. So I am running for re-election because I really care about our country and about the future of what our kids and our grandkids are going to. তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশিদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেন। ওয়াশিংটন ডিসি থেকে স্যাম ব্রিয়া, চ্যানেল আই। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের অ্যাটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে অনেকেই বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে টাঙিয়েছেন বিভিন্ন দেশের পতাকা। 4 জুন বৃহস্পতিবার সিটির বেঙ্গল ক্লাবে তাদের নিজস্ব মিলনায়তনে আয়োজন করেছিল বিশ্বকাপ উন্মাদনা অনুষ্ঠানে। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নিউ জার্সি রাজ্যে বিশ্বকাপের মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ফাইনাল হবে এই রাজ্যে। এই রাজ্যে বিশ্বকাপ ম্যাচ হওয়ায় পুরো রাজ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। বলা বাহুল্য, বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ চোখে পড়ার মতো।
জার্সি আর পতাকায় দলে দলে সমর্থক গোষ্ঠীর প্রচারণা শুরু হয়ে গেছে। এখনও প্রবাসী বাংলাদেশিরা আড্ডায়, অনুষ্ঠানে, পার্টিতে, কফি শপে আর্জেন্টিনা, ব্রাজিল সহ অন্যান্য দেশের জাতীয় ফুটবল দল নিয়ে তর্ক বিতর্কে মশগুল। অনেকে মাঠে সরাসরি খেলা দেখতে মোটা অঙ্কের বিনিময়ে টিকিটও সংগ্রহ করেছেন। অন্যান্য রাজ্যের মতো নিউ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যে বিশ্বকাপ ঘিরে নানা আয়োজন শুরু করেছেন। মেসির হাতেই ষষ্ঠ বিশ্বকাপ উঠবে, কারণ এটা মেসির শেষ বিশ্বকাপ। বিশ্ব জুড়ে বিশ্বকাপের উন্মাদনা চলছে। আমি আমেরিকান নাগরিক হিসাবে আমি চাই আমেরিকা জয়লাভ করুক। প্রবাসী বাংলাদেশিদের অনেক সংগঠন ও কমিউনিটি সেন্টার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো একসঙ্গে উপভোগ করার পরিকল্পনা করেছে। বিভিন্ন রেস্টুরেন্ট ও ক্যাফেতেও বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে তোলপাড় চলছে এখন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে। আমি চাই আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আর্জেন্টিনা যেন জয়ী হয়ে আসে। I am very excited for the World Cup to come to the United States and we can make it all the way. But let's go. USA! Go USA! খেলা শুরুর দিন যত এগুচ্ছে ক্রমেই বাড়ছে সেই আবেগ। কেমন জমবে খেলা, কার হাতেই বা উঠবে জয়ের ট্রফি, হিসেব করছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি সংস্কৃতি, অর্থনীতি, আবেগ ও বৈশ্বিক মিলনের এক অনন্য আয়োজন। বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই উচ্ছ্বাসে ভাসছেন আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা। তারা এখন হিসেব করছেন খেলা মাঠে কেমন গড়ায় এবং কাদের হাতে ওঠে বিশ্বকাপের ট্রফি। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। এবারে অন্যান্য সংবাদ। মধ্য আফ্রিকা দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোর কিভু প্রদেশে ইবোলায় মৃত এক ব্যক্তি সৎকারে একটি দলের উপর হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। এর ফলে সৎকারকারী দল কাফিন ফেলে চলে যেতে বাধ্য হয়, যা নতুন করে সংক্রমণ ছড়ানোর শঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে বলা হয়েছে, সৎকারকারী দল কাফিন ফেলে চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ওই মরদেহটি নিজেদের হাতে ধরেন। এ ধরনের ছোঁয়াচে রোগীর মৃতদেহ স্পর্শ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা থেকে নতুন করে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে কী কারণে স্থানীয়রা হামলা চালিয়েছিল তা জানা যায়নি। ভবিষ্যতে মহামারী প্রতিরোধ এবং নিত্য নতুন ভাইরাসের প্রাদুর্ভাব রুখে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ভ্যাকসিন তৈরি করেছেন গবেষকরা। যুক্তরাজ্যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি জানিয়েছে, ইতিহাসে এই প্রথম কোনো ভ্যাকসিনের প্রধান উপাদান সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নকশা করা হয়েছে এবং তা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যা করোনা ভাইরাসের সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে, এমনকি প্রাণীতে সংক্রমিত করে এমন সব ভাইরাস যা ভবিষ্যতে কোনো মহামারী কারণ হতে পারে সেগুলোর বিরুদ্ধেও কাজ করবে। গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও গবেষক দল ইতোমধ্যেই ইনফ্লুয়েঞ্জা এবং ইবোলার জন্য আলাদা ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরপর আতিথেয়তা দেওয়ার কয়েক সপ্তাহ পরই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, সোমবার থেকে শুরু হতে যাওয়া 2 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন শি জিনপিং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA সফরের কথা নিশ্চিত করেছে। CNN জানিয়েছে, 2019 সালের পর উত্তর কোরিয়ায় এটিই হবে শির প্রথম এবং প্রতিবেশীর সঙ্গে জটিল সম্পর্ককে উষ্ণ করার জন্য বেইজিংয়ের সর্বশেষ পদক্ষেপ। এবছর এটি শির প্রথম বিদেশ সফর। শি ও কিমের সবশেষ দেখা হয় গত বছর সেপ্টেম্বরে। বেইজিংয়ের সামরিক প্যারেডে আমন্ত্রিত বিশ্ব নেতাদের একজন ছিলেন উত্তর কোরীয় নেতা। ওই প্যারেডে পুতিনও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। টানা দরপতনের কারণে ক্ষতির মুখে রয়েছে মূল্যবান ধাতুটিতে বিনিয়োগকারীরা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার স্পট গোল্ডের দাম 0.7% কমে প্রতি আউন্স $4,442.94 নেমে এসেছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় 2% কমেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহর যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের অনীহা মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের সম্ভাবনাকে দুর্বল করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার উপরে থাকায় বাজারে সুদের হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ 11 জুন। সম্প্রচারে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে আশার আলো দেখতে শুরু করেছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। সেই ধারাবাহিকতায় এবার দেশের ফুটবল প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। 2026 ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে দেশের ওটিটি প্ল্যাটফর্মটি। ফলে বিশ্বকাপের 104টি ম্যাচ দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন আইস্ক্রিনের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং কমিউনিটির মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে কানাডার ক্যালগারিতে শুরু হয়েছে জিয়া মেমোরিয়াল ট্রফি 2026। 2রা জুন থেকে 14 জুন পর্যন্ত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে অ্যালবার্টা বিএনপি। প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 4টি দল শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে এবং নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দর্শকদের উপহার দিচ্ছে উপভোগ্য ক্রিকেট। আয়োজকরা জানান, জিয়া মেমোরিয়াল ট্রফি শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি কমিউনিটির মানুষকে একত্রিত করার অনন্য উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্ব, চেতনা ও পারস্পরিক সম্মানবোধ গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ির আধুনিক প্রযুক্তি নেপথ্যের নায়ক হল রেয়ার আর্থ উপাদান। নিওডিমিয়াম ও ডেসপ্রেমিয়াম, ল্যান্থানাম ও ইট্রিয়ামের মতো উপাদান আধুনিক প্রযুক্তিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে রেয়ার আর্থ খনিজের সম্ভাব্য অবস্থান শনাক্তের জন্য মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। এ নিয়ে এআই কণ্ঠে জানাচ্ছেন রিয়াজউদ্দিন আহমেদ। সারাদিন মোবাইল ব্যবহার করো? জানো কি এলইডি ও ডিসপ্লেতে কোন উপাদান ব্যবহৃত হয়? হ্যাঁ, রেয়ার আর্থ উপাদান, ইট্রিয়াম সহ আরো কয়েকটি উপাদান। পৃথিবীর কোথায় কোথায় এসব উপাদান পাওয়া যায় সেটা কি জানো? সেটা জানার কোনো উপায় আছে নাকি? স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি কিংবা উইন্ড টারবাইন, আধুনিক প্রযুক্তির এই তারকাদের নেপথ্যের নায়ক হল রেয়ার আর্থ উপাদান। নিওডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, ল্যান্থানাম ও ইট্রিয়ামের মতো উপাদান আধুনিক প্রযুক্তিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রেয়ার আর্থ এলিমেন্টস নামের মধ্যে রেয়ার শব্দটি থাকলেও এগুলো পৃথিবীতে একেবারে বিরল নয়। তবে অর্থনৈতিকভাবে লাভজনক মাত্রায় এসব উপাদানের খনি খুঁজে পাওয়া বেশ কঠিন। সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে রেয়ার আর্থ খনিজের সম্ভাব্য অবস্থান শনাক্ত করার জন্য একটি মানচিত্র তৈরি করেছেন। গবেষণার প্রধান লেখক এমিলি ই বোম্যান এবং তার সহকর্মীরা প্রায় ৯,০০০টি আগ্নেয়শিলার রাসায়নিক তথ্য বিশ্লেষণ করেন। পাশাপাশি ভূমিকম্পের তরঙ্গ ব্যবহার করে পৃথিবীর গভীরের গঠনও পরীক্ষা করেন। গবেষণায় দেখা গেছে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও পুরো লিথোস্ফিয়ারের খাড়া প্রান্তবর্তী অঞ্চলে এমন বিশেষ ধরনের আগ্নেয়শিলা তৈরি হয় যেখানে রেয়ার আর্থ উপাদান জমা হওয়ার সম্ভাবনা বেশি। সহজ ভাষায় বলতে গেলে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের এক ধরনের গোপন রেসিপি খুঁজে পেয়েছেন, যা ইঙ্গিত দেয় কোথায় মূল্যবান খনিজের ভাণ্ডার লুকিয়ে থাকতে পারে। আর এই সম্ভাব্য স্থানগুলোই তারা মানচিত্রে প্রকাশ করেছেন। ফলে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অবস্থান আরও নির্ভুলভাবে শনাক্ত করা, নতুন খনি আবিষ্কার সহজ হবে, পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির কাঁচামালের সরবরাহ বাড়বে এবং অনেক দেশ একক উৎসের ওপর নির্ভরতা কমাতে পারবে। বিজ্ঞানীদের ভাষায় এটি শুধু ভূতত্ত্বের নতুন অধ্যায় নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর অর্থনীতির জন্য এক ধরনের মিনারেলসের গুগল ম্যাপস। অর্থাৎ আগামী দিনের বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন ও সবুজ জ্বালানি প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজ সম্পদের সন্ধান এখন অনেকটাই সহজ হতে চলেছে। বিশ্বের সব দেশের খনিজ অনুসন্ধানকারী ও ভূবিজ্ঞানীদের জন্য এটি অবশ্যই একটি সুখবর। রিয়াজউদ্দিন আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। ঢাকায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের প্রত্যয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব, শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ এবং নিরাপত্তা। এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা, ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।
প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদ আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।